বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অপরাজিতা গাছের ফেব্রুয়ারি মাসের পরিচর্যা। যদি শীতকালে তোমাদের বাগানের পুরনো অপরাজিতা গাছ একেবারে শুকিয়ে গিয়ে থাকে, তাহলে এই সময় কোন ঘরোয়া খাবার প্রয়োগ করতে হবে, যে অর্গ্যানিক খাবার প্রয়োগ করে আমাদের বাগানের অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে, কোন কোন ট্রিক্স ফলো করতে হবে, যে ট্রিক্সগুলো ফলো করলে অপরাজিতা গাছে যেমন ভালো গ্রোথ হবে, ঠিক তেমনই গ্রীষ্মকালে গাছের পাতা হলুদ হয়ে যাবে না, ছোট্ট ছোট্ট কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়বে না। সমস্ত কিছু জানতে হলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। একটু স্কিপ করে করে দেখলে হবে না বন্ধুরা, স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, অপরাজিতা গাছ হলো একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ। সম্পূর্ণ গ্রীষ্মকাল এবং বর্ষাকাল প্রচুর পরিমাণে ফুল পেতে হলে কয়েকটা কাজ আমাদের এই সময় কিন্তু অবশ্যই করতে হবে, যে কাজগুলো করলে তবেই আমরা সারা বছর এই অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। আজ থেকে 15 দিন আগে আমি কিন্তু এই অপরাজিতা গাছের প্রথম ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওতে আমি কিন্তু ডিটেলসে সমস্ত কিছু দেখিয়েছিলাম যে অপরাজিতা গাছের শীতের শেষে কোন কোন গুরুত্বপূর্ণ পরিচর্যা করতে হবে। তো সেই পরিচর্যা করার ঠিক 15 দিন পর আমার বাগানের অপরাজিতা গাছগুলোর কিন্তু এখন এই রকম অবস্থা এসে গেছে। তো যদি তোমরা সেই ভিডিওটা এখনও পর্যন্ত দেখে না থাকো, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো সেই ভিডিওটা দেখে প্রথম পরিচর্যাটা অবশ্যই করে ফেলো। সেই পরিচর্যা করার পর গাছে যখন নতুন নতুন কচি কচি শুট আসবে, তারপর কিন্তু আজকের আমি এই ভিডিওতে যে পরিচর্যাগুলো দেখাবো সেই পরিচর্যাগুলো তোমাদের করতে হবে। যেহেতু অপরাজিতা গাছ একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ, তাই সম্পূর্ণ শীতকাল এই অপরাজিতা গাছ ডরমেন্সিতে থাকে। ডরমেন্সিতে থাকাকালীন এই গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে, গাছে ফুল আসে না বললেই চলে, অল্প দুটো একটা ফুল ফোটে। তাই শীতের শেষে আমাদের বাগানের অপরাজিতা গাছগুলোর কিন্তু যদি রুট বাউন্ড হয়ে যায় তাহলে রিপোর্ট করতে হবে, আর তাছাড়া গাছের হার্ড প্রুনিং করতে হবে। তো এই দুটো কাজ করার পর গাছ কিন্তু আমাদের খুব ভালোভাবে ঝোপালো তৈরি হয়ে গেছে। তো এরপর যে কাজটা আমাদের করতে হবে, গাছ হার্ড প্রুনিং করার সময় আমরা যে ব্রাঞ্চগুলো রেখে দিয়েছিলাম, সেই ব্রাঞ্চগুলো যদি এখন দেখতে পাও যে সেই এক একটা ব্রাঞ্চের মধ্যে নতুন নতুন শাখা আসছে না, তো সেই শুকিয়ে যাওয়া ব্রাঞ্চগুলোকে আমাদের কিন্তু এই সময় কেটে ফেলতে হবে। গাছটা সম্পূর্ণ পরিষ্কার রাখতে হবে, গাছের মধ্যে যেন কোনো রকম কোনো ডাইব্যাক ডাল না থাকে। একটা দুটো যদি ডাইব্যাক ডাল থেকে থাকে, তাহলে সেই ডাইব্যাক ডাল থেকে কিন্তু অন্য ডালেও ডাইব্যাক হয়ে যাবে এবং গাছটা অনেক সময় সম্পূর্ণরূপে শুকিয়েও যেতে পারে। তাই এই কাজটা আমাদেরকে কিন্তু অবশ্যই করতে হবে। এরপর 2 নম্বর যে কাজটা আমাদের করতে হবে, যেহেতু অপরাজিতা গাছ একটি লতানো প্রকৃতির গাছ, কিন্তু আমরা এই গাছকে টবে করছি এবং এই গাছটাকে আমরা ঝোপালো তৈরি করতে চাইছি, অর্থাৎ বনসাই লুক দিতে চাইছি। তো বনসাই লুক দেওয়ার জন্য নিচের দিকে ছোট ছোট যে ব্রাঞ্চগুলো আসছে, সেই ব্রাঞ্চগুলোকে আমি হাতের সাহায্যে দেখো এইভাবে ভেঙে দিচ্ছি। তো যদি তোমাদের বাগানের গাছগুলোকে তোমরা বনসাই করতে চাও, তাহলে নিচের দিকের যে ছোট ছোট ব্রাঞ্চগুলো থাকবে, সেই ব্রাঞ্চগুলোকে সবসময় এইভাবে কেটে দেবে। বনসাই তৈরি করতে গেলে সবসময় উপরের দিকে ঝোপালো তৈরি করতে হয়, নিচের দিকে কোনো রকম কোনো ব্রাঞ্চ রাখা যাবে না। এরপর তৃতীয় যে কাজটা আমাদের করতে হবে, টবের মাটিতে এখন আমরা জল কতটা পরিমাণ প্রয়োগ করব। গাছে যেহেতু নতুন নতুন কচি কচি ব্রাঞ্চ আসছে, গাছের মধ্যে কিন্তু জলের অভাব রাখা যাবে না। টবের মাটি সবসময় ময়েশ্চার রাখতে হবে। টবের মাটি যদি অল টাইম শুকিয়ে থাকে, তাহলে গাছের নতুন নতুন কচি কচি ব্রাঞ্চ আসবে না। যদিও বা ছোট ছোট ব্রাঞ্চ আসে, সেই ব্রাঞ্চগুলো কিন্তু শুকিয়ে যাবে, কালো হয়ে ঝরে যাবে। তাই টবের মাটি অল টাইম ময়েশ্চার রাখতে হবে। এরপর 4 নম্বর যে কাজটা আমাদের করতে হবে, বাগানের প্রত্যেকটা অপরাজিতা গাছকে এই সময় কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। বন্ধুরা, 5 নম্বর যে কাজটা করতে হবে, গাছের মধ্যে যদি বীজ থেকে থাকে, সেই বীজগুলো থেকে কিন্তু এই সময় তোমাদেরকে চারা তৈরি করে নিতে হবে। তোমরা চাইলে ডাল থেকেও চারা তৈরি করতে পারো, অথবা বীজ থেকে চারা তৈরি করতে পারো। ডাল থেকে যদি চারা তৈরি করতে চাও, তাহলে ছোট ছোট ডাল কেটে নিয়ে সেই ডালগুলোকে বালির মধ্যে প্রতিস্থাপন করে ছায়া জায়গায় রেখে দেবে, ময়েশ্চার মেনটেন করবে, কয়েকদিনের মধ্যেই ডাল থেকে চারা তৈরি হয়ে যাবে। আর বীজ থেকে যদি চারা তৈরি করতে চাও, বীজ কালো রঙের যে শুকিয়ে যাওয়া যে বীজগুলো থাকবে, সেই বীজগুলো তোমরা কোকোপিটের মধ্যে অথবা মাটি ও ভার্মিকম্পোস্ট মিশ্রিত একটা মিডিয়া তৈরি করে সেই মিডিয়ার মধ্যে তোমরা কিন্তু বীজ দিয়ে দেবে এবং রোদ্দুর জায়গায় রেখে দেবে, আর মিডিয়াটাকে সবসময় হালকা ময়েশ্চার রাখবে। কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে যে সেই বীজ থেকে চারা তৈরি হয়ে গেছে। এরপর আমাদের গাছে যে কাজটা আমাদের করতে হবে, কীটনাশক স্প্রে করতে হবে। বন্ধুরা, গাছে নতুন নতুন যখন কচি কচি শুট আসে, তোমরা লক্ষ্য করতে পারবে গাছে প্রচুর পরিমাণে জাপ পোকার আক্রমণ হয় অথবা মাকড়ের আক্রমণ হয়। আর মাকড়ের আক্রমণ হলে গাছের পাতা কিন্তু এইভাবে কুঁকড়ে যায়। তো আমার বাগানের একটা গাছে কিন্তু এই সমস্যা হয়েছিল। যদি তোমাদের বাগানের অপরাজিতা গাছে এই সমস্যাটা হয়ে থাকে, তাহলে প্রথম যে কাজটা করবে, টবের মিডিয়াতে এখন অতিরিক্ত খাবার দেবে না। প্রথমে খাবার বন্ধ করে রাখবে।
টবের মিডিয়াতে সবসময় দেখবে যে কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ হয়েছে কিনা শুধুমাত্র নিম খোল প্রয়োগ করবে। এবং টবের মিডিয়াটা খুব বেশি ভেজা ভেজা বা কাদা কাদা রাখবে না, হালকা হালকা ময়েশ্চার রাখবে। আর গাছে কীটনাশক স্প্রে করবে। কীটনাশকের মধ্যে তোমরা কিন্তু রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতে পারো, তবে আমি যেটা করি সম্পূর্ণ জৈব পেস্টিসাইড ইউজ করি, নিম তেল প্রয়োগ করেছি এবং কাকা পেস্টিসাইড ইউজ করেছি। কাকা পেস্টিসাইড সম্পূর্ণ একটা জৈব পেস্টিসাইড, তো এটা 1 লিটার জলে 1 ml মিশিয়ে সপ্তাহে 2 দিন করে স্প্রে করেছি। আর নিম তেল যদি স্প্রে করো তাহলে তোমরা একদিন অন্তর অন্তর সপ্তাহে 3 দিন লাগাতার স্প্রে করবে। যে কদিন পাতা এরকম কোঁকড়ানো দেখতে পাবে লাগাতার স্প্রে করতে থাকবে, কয়েকদিনের মধ্যেই কিন্তু তোমরা দেখতে পাবে যে গাছের পাতাগুলো আবার ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে। ওপরের পাতাগুলো কুঁকড়ে গেছিলো, তো আবার ধীরে ধীরে নিচের পাতাগুলো কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। তো এই কাজটা সকালবেলার দিকে করার চেষ্টা করবে অথবা বিকালবেলা। পেস্টিসাইড কখনো খুব বেশি রোদ্দুরে স্প্রে করা যাবে না। আর মাকড়ের জন্য যদি তোমরা রাসায়নিক পেস্টিসাইড ইউজ করতে চাও সেক্ষেত্রে তোমরা কনফিডার স্প্রে করতে পারো। কনফিডারও কিন্তু মাকড়ের জন্য খুব ভালো কাজ করে। যখন এই সমস্যাটা ঠিক হয়ে যাবে তখন কিন্তু 15 দিনে একবার পেস্টিসাইড স্প্রে করতে হবে, অবশ্যই স্প্রে করতে হবে। পেস্টিসাইড না স্প্রে করলে গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ বেড়ে যাবে। বন্ধুরা, এবার যে কাজটা আমাদের করতে হবে, টবের মাটিটা হালকা করে ঘষে দিতে হবে। রিপোর্ট করার পর যেহেতু এই গাছে কোনো রকম কোনো খাবার প্রয়োগ করা হয়নি, সেই কারণে টবের মাটি কিন্তু একটু কম্প্যাক্ট হয়ে গেছে। তো আমাদের প্রথম যে কাজটা করতে হবে, টবের মিডিয়া খুব ভালোভাবে ঘষে দিতে হবে। তো এই কাজটা আমরা কিন্তু সারা বছর করতেই থাকবো, মাসে 2 বার 15 দিন অন্তর অন্তর টবের মিডিয়াটা হালকা করে ঘষে দিতে হবে। টবের মিডিয়া হালকা করে ঘষে দিলে সবসময় টবের মিডিয়া আলগা থাকে, গাছের শিকড় চলাচল হতে সুবিধা হয়। তাছাড়া টবের মিডিয়াতে যদি প্রচুর পরিমাণে আগাছা জন্মায় সেই আগাছাগুলোকেও তুলে ফেলতে হবে। মাটি খোসা থাকলে আগাছা কিন্তু খুব কম জন্মায়, আর আগাছা থাকলে গাছে আমরা খাবার প্রয়োগ করতে পারবো না। খাবার প্রয়োগ করলে সেই খাবার আগাছায় ভাগ বসাবে। তো প্রথমে দেখো আমি মাটিটা ভালোভাবে খুশে নিলাম এবং টবের কিনারা বরাবর একটা গ্যাপ তৈরি করে নিচ্ছি। এই গ্যাপেই আমি খাবার প্রয়োগ করব। সম্পূর্ণ অর্গ্যানিক খাবার আজকে আমি প্রয়োগ করব, কারণ গাছ কাটাই ছাটাই করার পর বা রিপোর্ট করার পর প্রথমে খুব বেশি ভারী খাবার দেব না, প্রথমে একটা হালকা খাবার প্রয়োগ করব। তো 3 ধরনের অর্গ্যানিক খাবার আমি এখানে নিয়েছি। দেখো, নিমখোল নিয়েছি। টবের মিডিয়াতে প্রথমেই আমি নিমখোল প্রয়োগ করব। মাটিতে কোনো রকম কোনো পোকামাকড় বা ছত্রাকের আক্রমণ যেন না হয় সেই কারণে নিমখোলটা আমাদের অবশ্যই প্রয়োগ করতে হবে। তো 10 ইঞ্চি সাইজের টব, তো 2টো টবে আমি 2 চামচ করে নিমখোল প্রয়োগ করছি। যদি নিমখোল না থাকে সেক্ষেত্রে নিম পাতা রোদ্দুরে শুকনো করে সেই নিম পাতা গুঁড়ো করে তোমরা কিন্তু এই গাছের মিডিয়াতে প্রয়োগ করতে পারবে। তো নিম পাতা অথবা নিমখোল দুটোর মধ্যে যে কোনো একটা প্রয়োগ করবে। এরপর যেটা দিচ্ছি বন্ধুরা, এটা হলো ইউজ করা চা পাতা। ইউজ করা চা পাতা আমি একটা 10 ইঞ্চি টবে 3 চামচ পরিমাণ প্রয়োগ করছি। যদি ইউজ করা চা পাতা না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে 1/2 চামচ পরিমাণ ফ্রেশ চা পাতা নিতে পারো অথবা 1/2 চামচ পরিমাণ কফি পাউডারও দিতে পারো। এরপর যে খাবারটা এখানে আমি দেবো বন্ধুরা, এটা হলো সরিষার যে দানা আমরা রান্নার কাজে ব্যবহার করি, সেই সরিষার দানা গুঁড়ো করে তারপর আমরা টবের মাটিতে 1 চামচ করে প্রয়োগ করব। সরিষার দানা মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে একদিনের জন্য রোদ্দুরে রেখে দিতে হবে, তারপর আমরা টবের মিডিয়াতে কিন্তু প্রয়োগ করব। মাটির উপরে দিয়ে দেবে না, সবসময় মাটির নিচের দিকে দিতে হবে। এই সরিষার গুঁড়োর মধ্যে আছে প্রচুর পরিমাণে ফসফরাস, ক্যালসিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়াম, যেটা সিউইডের মধ্যে থেকে আমরা পাই। সেই একই গুণাগুণ কিন্তু আমরা এই সরিষার দানার গুঁড়োর মধ্যে থেকে পাবো। এটা আমরা জবা বা গোলাপ গাছেও প্রয়োগ করতে পারি। গাছের যেমন খুব ভালো গ্রোথ হবে, ঠিক তেমনই গাছে কিন্তু ফুলও আসবে। গুঁড়ো করার পর যেহেতু আমরা একদিনের জন্য রোদ্দুরে রেখে তারপর গাছে প্রয়োগ করছি, তাই এই খাবার নিয়ে কিন্তু কোনো রকম কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। সম্পূর্ণ নির্দ্বিধায় তোমরা এই খাবার টবের মিডিয়াতে প্রয়োগ করতে পারবে। খাবার প্রয়োগ করার পর দিয়ে দিলাম ভরপুর মাত্রায় জল, যেহেতু টবের মিডিয়া শুকনো ছিল। তো খাবার প্রয়োগ করার পর জল দেওয়ার পর দেখো ড্রেনেজ হোল দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে। তো এই বিষয়টা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য রাখবে বন্ধুরা। টবের মিডিয়াতে জল জমতে থাকলে তাহলে কিন্তু গাছের ডালে ডাইব্যাক আসবে, পাতা হলুদ হয়ে ঝরে যাবে, বা গাছে যে কুঁড়িগুলো আসবে সেই কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে যাবে। আর বর্ষাকালে হঠাৎ করেই সম্পূর্ণ গাছটা ডাইব্যাক হয়ে মারা যাবে। এর আগের ভিডিওটার লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কিভাবে আমি এই গাছের হার্ড প্রুনিং করেছিলাম। তো সেই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই এই সময় হার্ড প্রুনিং করে ফেলো। হার্ড প্রুনিং করার পর গাছে যখন নতুন গ্রোথ আসবে ঠিক 15 দিন পর গাছে এই খাবারটা প্রয়োগ করো। এরপর যে লিকুইড খাবারটা গাছে প্রয়োগ করব সেটা নিয়েও কিন্তু আমি কয়েকদিনের মধ্যেই ভিডিও দিয়ে দেবো। বন্ধুরা, এই ছিল আজকের আমার অপরাজিতা গাছের ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়বারের পরিচর্যা। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য।
কারণ এই রকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।